আশেপাশে তুমি ছাড়া তো আর কেউ নেই, তাই অবশ্যই তোমাকেই বলছি। ও বুঝতে একটু দেরি হয়েছে। আমি এসেছি কেন এটা জানার জন্য আপনি এত বেশি আগ্রহী কেন? আমি প্রশ্ন করেছি, তার উত্তর বলো। বিয়ের শপিং করতে। মানে আপনার মেয়ে এবং তার বান্ধবীকে নিয়ে বিয়ের শপিং করতে যাব। হোয়াট? তৌফিক দাঁড়িয়ে পড়েছে। অরিটন এবার একটুখানি ভড়কালো। তৌফিক রেগে তেড়ে আসার ভঙ্গিতে বলল, তোমার সাহস তো কম নয়। আমাকে না বলে, না জিজ্ঞাসা করে, না অনুমতি নেই আমার মেয়েকে বিয়ে করার জন্য শপিং করতে যাওয়ার সাহস হলো কি করে? অরিটন শব্দ করে হাসল। ঠোঁট কামড়ে সে হাসি থামিয়ে বলল, খুল তৌফিক সাহেব, এত হাইপার হচ্ছেন কেন? আপনার যে মেয়ে, আপনার অনুমতি ছাড়া সে বিয়ের দিকে এক চুলো এগোবে না। নো চিন্তা, আমি তো রিমনের বিয়ের শপিং করতে যাব বলেছি। তৌফিক সাহেব বোকা বনে গেল। মুখটা থমথমে করে তিনি বসে পড়ল। অরিটন পেছনের দিকে হেলে বলল, আচ্ছা, একটা কথা জানা ছিল, ইহানকে এত আদরের সাথে আপনি বাঁচিয়েছেন কেন? আমি সাংবাদিক এবং বয়স্ক, সেই হিসেবে তোমার মতো বোকা বা মাথা গরম মানুষ আমি নই। আমি চোখ পড়তে পারি। ওর চোখের মাঝে নিজের বাবার কাজের জন্য অনুতপ্ত বোধ কাজ করছিল। যে বাবার কাজে অনুতপ্ত সে নিজের কাজে অনুতপ্ত হয়, কিন্তু তোমার মাঝে আমি কোনো অনুতাপ দেখতে পাচ্ছি না। ইমানের মৃত্যুর খবর কোনো কাগজে কেন ছাপানো হয়নি? তুমি তাকেও লাপাত্তা করেছো, তাই না? তৌফিকের কঠিন গলার কথায় অরিটন হাসল। কিছু সময় নীরব থেকে বলল, আমার মাঝে এমন কিসের কম আছে যে আপনি আমাকে এত অপছন্দ করেন? টাকার বা সম্মানের কোনোটারই কমতি নেই, উল্টো সব বেশি আছে। সবচাইতে বড় কথা, আমি এই শহরের সবচাইতে ধনী মানুষ। একজন বাবা হিসেবে মেয়ের জন্য আপনার যা যা চাই সবই আমার আছে। তবু এত অপছন্দ কেন? তোমার মতো সব আছে এমন অনেকেই আমার মেয়েকে চায়। আমি কি সবার সাথে নিজের মেয়েকে বিয়ে দিব? না, আমি সেটা বলিনি। আপনি আপনার মেয়ের জন্য বিবেচনা করুন কে সেরা, তার হাতেই তাকে তুলে দিন। আমি সেরা চাই না, ভালো চাই। সেরা তো সবাই চেষ্টা করলেই হতে পারে, কিন্তু ভালো কজনে হয়? আপনার মতে আমি খারাপ? অরিটনের কঠিন গলা। অরিটনের কথা এড়িয়ে তৌফিক সাহেব বলল, আমার মেয়েকে কেন তুমি বিয়ে করতে চাও? এটা কেমন প্রশ্ন? আমি ওকে পছন্দ করি তাই বিয়ে করতে চাই, এটা কি আপনি বুঝতে পারছেন না? অরিটনের কণ্ঠ শুনেই তৌফিক বুঝতে পারছে অরিটন রেগে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে অরিটন স্বাভাবিক হয়ে বসে। তৌফিক সাহেব বলে যাচ্ছেন, দেখো, তোমার দুনিয়া আমার মেয়ের দুনিয়া থেকে একদম ভিন্ন। তুমি রক্ত নিয়ে খেলতে পছন্দ করো, আমার মেয়ে রক্ত দিয়ে মানুষ বাঁচাতে ভালোবাসে। আমার মেয়ে ফুলের মতো কোমল হৃদয়, আর তুমি পাথরের ন্যায় কঠিন হৃদয়। তুমি নিজের নিয়মে চলতে পছন্দ করো, আর আমার মেয়ে অন্যের নিয়মে চলতে পছন্দ করে না। আমি বাবা হয়ে কখনো তাকে খাঁচায় বেঁধে রাখিনি, তাকে উঠতে দিয়েছি। সবচাইতে বড় কথা, আমার মেয়ে নিজেকে যতটা সাহসী দেখায় সে ততটা নয়। আমরা মিডল ক্লাস, তোমাদের মতো হাই ক্লাসের সাথে আমার মেয়ে পেরে উঠবে না। এর চাইতে বড় কথা, আমি আমার মেয়েকে ঝুঁকির মুখে ফেলে দিতে তো পারি না। তুমি নিজেও নিজের রাগের উপর নিয়ন্ত্রণ করতে পারো না। খুন করতে হাত কাঁপে না তোমার, হাজারো শত্রু তোমার। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার মতো বিপদের হাতে তো তুলে দিতে পারি না। তাই আমার মেয়ের থেকে দূরে থাকো প্লিজ। আকুতি ভরা কণ্ঠে বলল তৌফিক। অরিটন দীর্ঘশ্বাস নিয়ে তৌফিকের দিকে তাকালো। তার চোখ লাল হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকে তৌফিকের দিকে। তৌফিক সাহেব চোখ সরিয়ে নেয় নিচের দিকে। অরিটন বলল, আপনার মেয়ে যদি আমাকে ভালোবেসে থাকে, তবে আপনার সমস্যা কোথায়? সে যদি আমার মতো ভয়ঙ্কর মানুষের সাথে মানিয়ে নিতে পারে, আপনার এত প্রবলেম কেন? তৌফিক হাসল। এই হাসির কারণ ধরতে পারল না অরিটন। তিনি চোখ তুলে তাকায়, বলে, এটা মায়া। হয়তো সে তোমাকে পছন্দ করে, কিন্তু ভালোবাসে বলে আমার মনে হয় না। যদিও বাসে, আমি তবুও আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। এমন অনেক প্রেমের কাহিনী আছে, ভালোবাসা থেকেই বিয়ে হয়েছে, কিন্তু তারা কষ্টেও আছে। মেয়েরা আবেগী হয়। আমার মেয়ে দ্বারা আমি এই ভুল হতে দেব না। তুমি যদি অরিত্রাণ খান না হতে, আমি আমার মেয়ের ভালোবাসা মেনে নিতাম। কিন্তু তুমি মানুষটা কেমন এটা তুমিও জানো, মিস্টার অরিত্রাণ খান। তৌফিকের শক্ত কণ্ঠ। আপনার মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমি নিচ্ছি। সে কখনো আমার সাথে থেকে কষ্ট পাবে না। আমার কোনো কিছুর অভাব নেই। আমি চাই আপনার মেয়ের হাতটা ধরতে। শুধু আপনার অনুমতি প্রয়োজন। আমি চাইলে আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারি, কিন্তু আপনার মেয়ে তাতে নারাজ। সে আপনাকে খুবই ভালোবাসে। সে চায় আমি আপনার মন জয় করে তাকে নিজের করি। কিন্তু সে কি জানে আপনি তার কথাটা ভাবছেনই না? আপনি তার ভালোবাসাকে মেনে নেবেন না। এসব জেনে তার কতটা খারাপ লাগবে আপনি জানেন? হ্যাঁ, আমি খুন করি, রাগী, মেজাজি। সবাই আপনার মেয়েও জানে। তাহলে আপনার এত সমস্যা কোথায়? আপনার মেয়ের জন্য আমি সব করতে পারবো। তবুও আপনি মেয়েকে আমার হাতে দিবেন না। রাগে অরিটন মুখ লাল হয়ে আছে। তৌফিক বলল, দেখো, তুমি যা যা করতে পারবে আমার মেয়ের জন্য, এটা অনেকেই করতে পারবে। অনেকে আমার মেয়েকে পছন্দ করে, নানা দিক থেকে প্রস্তাব আসে। কেউই কিন্তু কম টাকার মালিক নয়, তাদেরও সব আছে। তোমার মতো বেশি না হলেও অনেক আছে, কিন্তু তারা তোমার মতো নয় অরিত্রাণ খান। তারা মানুষ খুন করে বেড়ায় না, তাদেরও সব আছে।
তোমার চেয়ে এক ধাপ এগিয়ে তারা। তুমি আমার মেয়ের রূপের প্রেমে পড়েছ। ওর ওই চোখ সবার থেকে আলাদা। তোমার সবুজ চোখ ওর চোখ দেখেছে। তুমি রূপের রঙের প্রেমে ডুবে আছো, ঘোরের মাঝে আছো তুমি। এমন অনেকেই আছে, আমি কি সবার কথা মাথায় রাখতে পারি? তা তো সম্ভব নয়। এসব মায়া কেটে গেলে তুমিও আমার মেয়েকে ভুলে যাবে, তাই বলবো ভুলার চেষ্টা করো। তৌফিকের কথায় আহত হয় অরিটন। চোখ জোড়া জলজল করে উঠছে তার। রাগ আর নিয়ন্ত্রণে রাখতে পারল না সে। কঠিন স্বরে সে বলল, আপনার কি মাথা খারাপ? আমি আপনার মেয়েকে ভালোবাসি, ভুলার জন্য বাসিনি। আর রূপ দেখে নয়, ওর মনের সৌন্দর্যের প্রেমে আমি পাগল। সবার সাথে আমার তুলনা করতে পারেন না আপনি। আমি আপনার মেয়েকে বাকিদের মতো পছন্দের তালিকায় রাখিনি, ভালোবেসেছি। ভালোবাসা মানে বুঝেন? আমি গভীর প্রেমে পড়েছি আপনার মেয়ের। সে প্রেম এখন ভালোবাসায় রূপ নিয়ে আরো গভীর হয়েছে। আপনি বলেছেন ভুলে যেতে, এত সহজ? আর রূপ, ওর ওই রূপ সারা জীবন তো থাকবে না। তখনও আমি একই রকম ভালোবাসবো তাকে। সব রূপ রঙে হয় না, আসল রূপ হয় চোখের। সেই রূপে আমি পাগল হয়েছি। আপনি জানেন, কয়েক মাসে আপনার মেয়ে আমার নিঃশ্বাস হয়ে উঠেছে। আমি পাগলের মতো প্রেমে পড়েছি তার। ওই চোখের নীল রঙে প্রেমে পড়িনি আমি, নীলের স্বচ্ছতার প্রেমে পড়েছি। আমি পাগলের মতো ভালোবাসতে পারবো আপনার মেয়েকে, সেটা কি সব ছেলেই পারবে? সবার সাথে কেন আমার ভালোবাসাকে গুলিয়ে ফেলছেন আপনি, কেন? অরিটনের চিৎকারে ভেতরের সবাই দৌড়ে আসে। লাল হয়ে আছে তার চোখ। তৌফিক নিজেই ভয়ে মিয়ে যায়। গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অরিটন নিচের দিকে। চোখ হঠাৎ করে জলজল করছে। তৌফিক সাহেব স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অরিটনের নত দৃষ্টির দিকে। কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। ভালোবাসায় তিনি নিজেও বিশ্বাসী। এই ভালোবাসা কত শক্তিশালী হয় তাও তিনিও জানেন। ভালোবাসাকে কি বাধা দিয়ে জোর খাটিয়ে আটকে রাখা যায়? কিন্তু তিনি তো নিজের মেয়েকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারেন না। তিনিও নিজের মেয়েকে ভালোবাসে। অরিটনের কথায় তার সব অস্তিত্ব যেন নড়ে বসেছে। আবার নতুন করে সব ভাবাচ্ছে তাকে। কে ভালো রাখবে তার মেয়েকে? কিভাবে তিনি নিজের মেয়ের ভবিষ্যৎ সুন্দর করবেন? মেয়েকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। অরিটন কি তার মেয়ের জন্য সঠিক হবে, নাকি একটা মস্ত বড় ভুল? যদি ভুল হয়, তার মেয়ের সম্পূর্ণ জীবনের কি হবে? তৌফিক সাহেব বিচলিত হয়ে পড়েছে। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আজ তার মনে হচ্ছে বাবা হওয়া সহজ কথা নয়, বড্ড কঠিন এই ছোট শব্দের অর্থ। বাবাদের আসলেই খুব সাবধানী হতে হয়, বিশেষ করে মেয়ের বাবাদেরকে। তৌফিক আর বসলেন না, দ্রুত পায়ে উঠে রুম ত্যাগ করলেন। অরিটা চোখ তুলে একবার তৌফিকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনটা আজ তার আহত হয়ে আছে। যতটা সহজ সে ভেবেছিল ততটা সহজ সব কিছু না। তৌফিক সাহেব কখনোই তাকে মেনে নিবে না, কখনোই না। কি করবে সে? পরিচয় তার কাছে কোনো জিনিস না, অস্ত একটা জিনিস তার। এই মেয়েকে ছাড়া তার বেঁচে থাকতে কষ্ট হবে। শুধু কষ্ট হলেও চলতো, সে তো বাঁচবেই না। এখন এই মুহূর্তে তার এটাই মনে হচ্ছে। কে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না? কথাটা শুধু শুটিংয়ের ডায়লগ। তার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। বাকিটা তো সে ভাবতেই পারছে না। অরিটনের মুখের সামনে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে অসেনাত। অরিটনের দৃষ্টি স্থির। অসেনাতের চোখের দিকে তাকিয়ে আছে সে। দুর্বল চোখ, আহত দৃষ্টি। মনের আহত ভাব যেন তার সবুজ চোখে ভর করেছে খুব করুণভাবে। অসেনাত অবাক হয় সেই চোখে জলজল করা ভাব দেখে। অরিটনের চোখ কি কাঁদছে? কান্নারা কি চোখ বেয়ে নামতে চাচ্ছে? হয়তো চাচ্ছে, কিন্তু নামতে পারছে না। অরিটন তো কাঁদতে জানে না। কঠিন হৃদয়ের এই এক সমস্যা, কান্নার আসে না চোখ বেয়ে। মাঠের সব প্রান্ত ভেজা, সবুজ সতেজ গাছপালায় শিশির কণার মতো জমেছে বৃষ্টিকণা। অরিটন ভেজা ঘাসে দাঁড়িয়ে আছে। নিজের রুমের সাদা পর্দা ঠেলে তাকিয়ে আছে অসেনাত। বিকেল এখন। অরিটন আর বাড়ি যায়নি। এত সকালে শপিংয়েও যেতে দেয়নি অসিকা। অরিটন নিজের রাগটা কমাতেই বাহিরে এসেছিল। তারপর আর সে ভেতরে যায়নি। অসেনাত, রিমি, রিমন, অসিকা প্রায় সবাই তাকে ডাকতে এসেছিল, কিন্তু সে গেল না। তখন বৃষ্টিও ছিল তুমুল। সেই বৃষ্টিতে গা ভিজিয়ে দাঁড়িয়েছিল অরিটন। তৌফিক লোকটা যে এত ঘাটতাড়া তার জানা ছিল না। অরিটনের পায়ে জুতো নেই, সে খালি পায়ে বেরিয়ে এসেছে। প্যান্টের নিচের অংশ পায়ের থেকে অনেকটা উপরে তার। সাদা পাজরা ভিজে আছে। গায়ের লেমন কালার শার্ট ভিজে সবুজ রং ধারণ করেছে। মাথা চুল বেয়ে ঝুপঝুপ করে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টি যখন আবার গুমট আকাশ ভেদ করে অরিটনের গায়ে ঝাঁপিয়ে পড়া শুরু করে, তখনই মাথার উপরে কিছু একটা এসে সে বৃষ্টিকে অরিটনের গায়ে পড়া বাঁচিয়ে দেয়। অসেনাত খালি পা জোড়া উঁচু করে ছাতা ধরেছে অরিটনের মাথায়। মুখটা তার একদম পানসুটে হয়ে আছে। অরিটন নিজের শরীরে বৃষ্টির স্পর্শ না পেয়ে একটু চমকিত হয়ে পাশ ফিরে তাকালো। অসেনাত বিরক্ত গলায় বলল, এত লম্বা কেন আপনি? আর একটু খাটো হতে পারতেন। আপনার সবকিছুই বেশি বেশি। কথা শেষ করে অসেনাত ঠোঁট উল্টে নিল। অরিটন হাসল। অসেনাতের মাথার ওড়না ভিজে চোখে মুখে গড়িয়ে পড়ছে পানি।
নিচে ভিজে অরিটনকে পানির হাত থেকে বাঁচাচ্ছে সে। অরিটন সবকিছুকে ঠেকরে বলল। তোমার হিটলার বাবা নিশ্চয়ই বাসায় নেই। অসনার যেন আরো বিরক্ত হলো, মেজাজ দেখিয়ে বলল। বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না, কয়বার বলেছি। তো কি করব? তোমার বাবা এত ঘাড়তারা লোক? ও মাই গড! অরিটনের হতাশ গলা। নিজের পা আর একটু উঁচিয়ে দাঁড়ালো আসেনাত। পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে সে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। নরম মাটিতে নখ ডেবে আছে তার। ফিসফিস করার গলায়ও আসেনাত বলল। বাবার একটা টপ সিক্রেট হচ্ছে তিনি মানুষের কাছে নিজেকে কঠিন প্রাণী হিসেবে প্রমাণ করতে চায়। আসলে কিন্তু তিনি মোটেও তেমন নন। আপনি চেষ্টা করে যান, দেখবেন একসময় বাবা আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। আসেনাতের মিষ্টি কথাটাও তেতো লাগছে অরিটনের কাছে। তার ছেলের একটা হাসি হাসলো অরিটন। পকেটে হাত গুজে বলল। তোমার বাবা আর আমি দুই মেরুর। আর যাই হোক, তিনি আমাকে ভালোবাসবে এটা জীবনেও পসিবল না। ফালতু কথা রাখো। বেঁকে তেড়ে পড়ে যাচ্ছ আসেনাত। অরিটনের ঘাড়ের কাছেও সে যায় না। বুক অবধি তার ঠিকানা। অসনাত একটু বেঁকে পড়তে অরিটন হাত টেনে ধরে। ছাতা নিজের হাতে নিয়ে অসনাতকে দাঁড় করিয়ে দেয়। অসনাত দাঁড়াতে দাঁড়াতে বলল। বাপ রে বাপ, আপনি কি লম্বু, একদম খাম্মার মতো। এখানেও বাপ? বাবা ছাড়া কিছু বুঝো না? তুমি তোমার বাবার কথা আমার সামনে একদম বলবে না। জাস্ট ডিসগাস্টিং ম্যান। অরিটনের রাগে গলা, ঠোঁট টিপে অসনাত হাসে। অরিটন তিক্ত নজরে তাকায়। অসনাত ভেজা ঘাসে পা ফেলে হাঁটে। অরিটন ছাতা ধরে আছে দুজনের মাথায়। অসনাত বাচ্চাদের মতো লাফিয়ে হাঁটছে। পানের ছিটে অরিটনের পায়ে এসে পড়ছে। অরিটনের অদাসীন দৃষ্টি বৃষ্টির দিকে। কখনো হার যাকে ছুঁয়ে যেতে পারেনি, সে কি পৃথিবীর সবচাইতে বড় হারের সাথে পরিচিত হতে চলেছে, যাকে বলে ভালোবাসার হার। ওয়াসনের দুষ্টু ভঙ্গিতে অরিটনের দিকে তাকিয়ে বলল। আপনি কি আমার বাবাকে ভয় পান? বেশ রাগ নিয়ে অরিটন গলা উঁচিয়ে বলল। মোটেও না। সবাই অরিতরণ খানকে ভয় পায়, আর সে কিনা তোমার ওই জার্নালিস্ট বাবাকে ভয় পাবে? ইম্পসিবল। বুক ফুলিয়ে অরিটন নিঃশ্বাস ফেলে অসনাত ভীতু গলায় উত্তেজিত হয়ে বলল। বাবা তুমি এখানে? না মানে আমি আসলে। কোথায় তোমার বাবা? অরিটনের চঞ্চল চোখ। চারদিকে চোখ দৌড়িয়ে অরিটন কাউকেই দেখতে পেল না। হাফ ছেড়ে বাঁচার মতো একটা নিঃশ্বাস নিল সে। অসনাত খিলখিল করে হেসে ওঠে। ভুরুকুচকে তাকায় অরিটন। অসনাত ঠোঁট টিপে হেসে বলল। আপনি বাবাকে ভয় পান, এই যে আপনার চোখে মুখে আতঙ্ক দেখেই সব বোঝা যাচ্ছে। হি হি হি। অসনাত মুখ টিপে আবার হাসে। বাড়ির পেছনের দিকে দোলনা দুলছে। অসনাতের দোলনা খুব পছন্দ, তাই তার বাবা ছাদে এবং বাগানে দোলনার ব্যবস্থা করেছে। ধাপ করে অসনাত দোলনায় বসে। অরিটন ছাতা এগিয়ে তার মাথায় ধরে। হাত টেনে অরিটনকে নিজের পাশে বসিয়ে দেয় অসনাত। অরিটন বৃষ্টির দিকে একবার তাকিয়ে চোখ তুলে অসনাতকে দেখে। অসনাতের দিকে তাকায়। মুখের কোনায় কোনায় বিন্দু বিন্দু পানি জমেছে। মুক্তোর মতো যেন জলজল করছে সে পানি। মাথায় নীল ওড়না পেঁচিয়ে রেখেছে সে। অরিটন চারপাশে একবার তাকায়। এই দিক থেকে কিছুই দেখা যায় না, ছাদ থেকেও দেখা যাবে না। এদিকে অসনাতের রুম আর উপরে তাদের ছাদ। অরিটন ভয় পায় না, কিন্তু অসনাতকে সে বিপদে ফেলতে চায় না। অরিটনের চারপাশে তাকানো দেখে বুড়ুকুচকে তাকায় অসনাত। অরিটন ছাতা এক হাতে রেখে আর এক হাত অসনাতের গালে রাখে। দুগালের পানি মুছে দিতে শুরু করে। আর একটু কাছে এসে ঝুঁকে বসে বলে। ভালোবাসায় শর্ত হয় না আমি জানি, তবুও আমার শর্ত দিতে ইচ্ছে করছে। বলতে ইচ্ছে করছে আমি শতরূপে শতবার তোমাকে চাই। ঠোঁটের ছায়া থেকে বহু দূরে চোখে চোখ রেখে দুহাত জড়িয়ে হলেও আমি তোমাকে চাই। আমি তোমার মতো নয়, শুধু তোমাকেই চাই। তোমাকে ভালোবেসে আমার পৃথিবী রাঙাতে চাই, শুধু তোমাকে ভালোবেসে। অসনাতের দৃষ্টি স্থির হয়ে আছে। পানিকণা চিকচিক করছে চোখে। দুহাতে অরিটনের হাত গালের সাথে আঁকড়ে ধরে বলল। আমি শুধু আপনারই হতে চাই রুডি সাহেব। আপনি একটু বেশি ভালোবেসে ফেলেছেন। আমার বুক জুড়ে ভয়ের খেলা চলছে। বাবা যদি না মানে, এত ভালোবাসা রেখেও আমাকে হারাতে হবে, তখন কি হবে? তাই বলছি এত ভালোবাসবেন না আমাকে। আমি যে আপনার ভালোবাসায় অপরাধী হয়ে যাব। অরিটনের বুক ধক করে ওঠে। অসনাতের গালায় হাত বুলিয়ে বলল। তোমার বাবা মানবে না মানে কি? হাঁটতে হবে মানে কি? তুমি যেমন তোমার কোমল হৃদয় দিয়ে আমার হৃদয় জ্বালিয়েছ, আমিও তোমার বাবার মনে জায়গা করতে পারবো। আমার সারা জীবনের জন্য নয়, শুধু পরের সব কালের জন্যই তোমাকে চাই। অসনাত ফুফিয়ে কেঁদে ওঠে, কান্নামাখা গলায় বলে। বাবার সাথে আপনার কথাগুলো আমি শুনেছি, আমার বড্ড ভয় করছে। বাবা মেনে নেবে না, তাহলে কি হবে? হারানোর ভয়ে আমার বুকটা বড্ড কাঁপছে। অরিটন দীর্ঘশ্বাস নেয়। হাত সরিয়ে সোজা হয়ে বসে। কঠিন গলায় বলে। না মানলে দেশ ছাড়বো তোমাকে নিয়েই। আতঙ্কিত গলায় অসনাত বলে। বাবাকে ধোকা দিব? দরকার পড়লে দিবা।
যে বাবা মেয়ের ভালোবাসার কথা ভাবে না, তার কথা তুমি কেন ভাববে? মেয়ে হয়েছ বলে কি তাদের সব কথা মানতে হবে? মোটেও না, নেভার। তোমার বাবা রাজি না হলে পালিয়ে যাবে, এটা তো তুমি নতুন করছো না, এমন অনেক মেয়েই করেছে। আমার তো মনে হচ্ছে বেস্ট সিদ্ধান্তই ছিল। বাবারা এমন হলে মেয়েদেরও এমনই হওয়া উচিত। ওয়াসনাত নীরব হয়ে বসে আছে। অরিটনের কঠিন মুখের দিকে সে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে মন নামক অবদ্ধ জিনিসকে নিয়ে সে পারছে না। তার মন 2 সত্তায় রূপ নিয়েছে। কয়েক সেকেন্ড থেকে চুপ থেকে ওয়াসনাত বলল, বাবা বাবাই হয়। আমি যেমন নিজের মনকে আপনার ভালোবাসায় আবদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারিনি, বাবাকেও ধোকা দিতে পারবো না, কিছুতেই না। পাগল হলেও সে বাবা, ভালো হলেও সে বাবা। অরিটন দাঁতের দাঁত চেপে তাকালো। রাগে যে তার মুখ লাল হচ্ছে ওয়াসনাত তা বুঝতে পেরেছে। ওয়াসনাতের কলিজায় টান পড়ছে, কাঁদছে খুব করে। এমন ভালোবাসা অরিটন ছাড়া কারো থেকে পাবে না সে। এই মূল্যবান ভালোবাসা হারাতে চায় না সে, কিছুতেই না। অরিটনের হাত নিজের মুঠোয় নেয়, নাক টেনে শ্বাস নেয়। কান্নায় জড়িয়ে আসা গলায় সে বলল, বাবাকে মানিয়ে নিতে পারবেন না আমার জন্য? তোমার জন্য আমি সব করতে পারবো, সব। ওয়াসনাতের হাত চেপে ধরে অরিটন। কথাটা বললেও অরিটনের মুখে চিন্তার ছাপ পড়ে। বলে তো দিলে সে সব পারবে, কিন্তু সে নিজে থেকে পরিবর্তন হতে চায় না। তাকে কিভাবে করবে সে? এত কিছু সে জানে না। তৌফিক সাহেব না রাজি হলেও অসনাতকে সে তুলে নিয়ে যাবে। কি আর হবে? কয়েকদিন রাগারাগি চলবে, এর বিনিময়ে অসনাত তার হলে আর কিছুই লাগবে না তার। অরূপকে গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরিটনের মাথা গরম হয়ে যায়। অসনাত চমকিত চোখে তাকিয়ে আছে, রিমিও চমকালো। অরূপ অরিটনকে আশা করেনি। এমন মুখ করে তাকিয়ে অরিটনকে দেখছে সে। অরিটন কথা বাড়ালো না, দ্রুত গাড়িতে উঠে বসে সে। পাশের দরজা খোলা রেখেছে। লামিয়ার বায়না সেও যাবে, তাই তাকেও নেওয়া হচ্ছে। রিমন গোফা মাহির থেকে গোফা ভাইয়া হয়ে উঠেছে। ওয়াসিনাতের সাথে এই কয়েক ঘন্টায় তার দারুণ সখ্যতা হয়েছে। লামিয়া অরূপের দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় ওয়াসিনাতের কানের কাছে ফিসফিস করে বলল, কারে নিব বুঝতে পারছি না, তুই বলতো কে বেশি সুন্দর? ওয়াসিনাত কপাল কুঁচকে তাকায়। লামিয়া নিজেই লাফিয়ে বলল, অরিত্রান খান বেশি স্মার্ট, ওরেই নিব। প্রথম দেখাই ভালো লাগছে বেশি, কি বলস? ওয়াসিনাত অবাক হয়ে হাবার মতো তাকিয়ে আছে। লামিয়া নিজের মতো বলে ওঠে, অরিত্রানের বডি জোস। আপু, এগুলো কেমন কথা? রাগী গলা ওয়াসিনাতের। লামিয়া চোখ রাঙিয়ে বলল, এই আপু বলস কে? আমি তোর থেকে বেশি বড় না, মাত্র 3 বছরের বড়। নাম ধরে ডাক, বিশেষ করে ওই অরিত্রানের সামনে ভুলেও আপু ডাকবি না। ওয়াসিনাতকে কিছু বলার সুযোগ না দিয়ে অরিটনের পাশে বসতে নেয় লামিয়া। অরিটন চোখে কঠিন ভাব নিয়ে বলল, এটা তোমার জায়গা না, এখানে বসবে না। লামিয়া অপমানিত হয়ে পেছনে বসে। ওয়াসিনাতের সামনে 2টি গাড়ি, 2টি দরজায় তার জন্য খোলা। ওয়াসিনাত ভেবে পাচ্ছে না কি করবে। অরিটনের পাশেই বসবে সে। সেদিকে যেতেই অরূপ বলল, তুমি ওই গাড়ির দিকে কেন যাচ্ছ? এদিকে এসে ওয়াসু। ওয়াসিনাত ভীতু চোখে অরিটনের দিকে তাকায়। অরিটনের চোখ কঠিন, চোয়াল শক্ত। ঠাস করে দরজা খুলে বেরিয়ে এসে বলল, ও কোন গাড়িতে বসবে সেটা ওকেই ডিসাইড করতে দিলে ভালো হয়। আপনার গাড়িতে এত মানুষের জায়গা হবে না। ওয়াসু আমার গাড়িতেই আসুক। রিমি যে কি, ওর যে কেন আবার শপিং করতে ইচ্ছে হলো কে জানে। যাই হোক ওয়াসু, আমার গাড়িতে এসো। দরজা খুলে দিয়ে বলল অরূপ। গাড়িতে বসো পরিজা। অরিটনের ঝাঁচালো কণ্ঠ। অরূপ রেগে তাকালো, ক্ষুব্ধ গলায় বলল, সমস্যাটা কি আপনার? আমি বলেছি না ও আমার গাড়িতে যাবে। তুমি বলার কে? হু আর ইউ? আপনি কে তাহলে? অরূপ, তোমার সাহস তো খুব বেশি দেখছি। আমি কে জানো না? অসনাত বুঝতে পেরেছে মামলা এবার গুরুতর। কিছু বলতে যাবে তার আগে রিমন গাড়ির হর্ন চাপলো। জানালা দিয়ে মাথা বের করে বলল, ভাবি সাহেবা, আপনি কি আমার গাড়িতে করে যাবেন? অসনাত দ্রুত উঠে বসে। অরিটন আর অরূপ তাকিয়ে থাকতে থাকতে রিমন অসনাতকে নিয়ে ফুস। শপিং মলে ছোটাছুটি হচ্ছে তুমুল হারে। অসনাত এই ব্যাপারে খুবই বিরক্ত। শপিং মল সম্পূর্ণ খালি করা হয়েছে। দোকানের লোক বাদে তেমন কেউই নেই। রিমি মহা খুশি, নতুন করে আবার শপিং করতে পারবে সে। মনে মনে কত লেহেঙ্গা পছন্দ হয়েছিল তার, কিন্তু আগেই শপিং করে ফেলেছে, তাই আর সুযোগ ছিল না। কিন্তু আজ তো মেঘনা চাইতেই জল এসে হাজির। সব পছন্দের মধ্যে কিনছে সে। লামিয়াও কিনছে। শত লোক আজ বড় অফার। অরূপ যেন ওয়াসিনাতের পেছনে পেছনে ঘুরবে বলে এসেছে। ওয়াসিনাত যেদিকে যায় অরূপ তার পেছন পেছন যায়। অরিটন গোলবলের সোফায় বসে সাপের মতো ফসফস করছে, বাঘের মতো ফুলছে। অরূপকে মেরে ফেলতে পারলেই যেন তার ভালো লাগলো। অরিটন চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। সাদা জামদানি ঝুলে আছে একটা দোকানে।
অরিটান উঠে দাঁড়ায়, দোকানের গ্লাস ঠেলে ভেতরে যায়, জামদানি দেখিয়ে বলে। এটা দাও। সাথে সাথে নামিয়ে দেওয়া হলো। অরিটান মনোযোগী হয়ে ভাবে, লালের কথা মনে পড়ে, কিন্তু শাড়ি তো সাদা, লালের কাজ তো নেই। পাশ দিয়ে এক মহিলাকে যেতে দেখে অরিটান চোখ তুলে তাকায়, ব্লাউজের কথা মনে পড়ে। লাল ব্লাউজ নিয়ে এসে শাড়ি ব্লাউজ হাতে ওয়াসনাতের সামনে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়ে বলে। এটা তোমার জন্য। অরূপা কোথা থেকে নীল শাড়ি নিয়ে সামনে দাঁড়ায়। অরিটানের হাতে সাদা শাড়িটা দেখে কপাল কুঁচকে নেয়। অরিটানের চোখে রাগ, জল শক্ত কাঠ বানিয়ে তাকিয়ে আছে। আবার কিছু একটা ভেবে তবেই তাই ওয়াসনাতকে বলল। আমি শাড়ি সামলে চলতে পারি না, আমি জামাই কিনবো। ওয়াসনাত সামনে থেকে সরে যায়। অরিটান শাড়ি চুড়ি দিয়ে অরূপের দিকে ঝাঁঝালো চোখে তাকিয়ে থাকে। অরূপ সরে যায়। অরিটানের চোখ দেখলেই তার ভয় লাগে। অরিটান শুধু বসেই ছিল, সবাই যে যার মতো কিনেছে। মাঝে একবার উঠে অরিটান ওয়াসনাতের পায়ের জন্য নূপুর কিনেছে। ওয়াসনাত কালো জামা কিনেছে একটা নিজের টাকায়। অরিটান কিছুই বলল না, তবে জামাটা অরিটানের পছন্দের। চোখের ভাষা ভয়ঙ্কর হয়, সেই ভাষা সবাই বুঝে না। অরিটান বুঝিয়ে দিয়েছে, সবাই আরেকটু পরেই বেরিয়ে যাবে। ওয়াসনাত ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই হাতে টান পড়ে তার। হ্যাসকে টান খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয় সে। ভয়ে চিৎকার করতে যাবে, তার আগেই হাত দিয়ে মুখ চেপে ধরে কেউ। চোখ বড় বড় করে তাকায় ওয়াসনাত, ভয়ে হাত পা কাঁপছে। অন্ধকার জায়গায় হয় কিছুই দেখতে পাচ্ছে না সে। হাত কসলাচ্ছে, নড়াচড়া করতে চাচ্ছে, কিন্তু পারছে না। শ্শ্, আমি আমি অরিত্রাণ। এমন মাছের মতো নড়াচড়া করছো কেন? অরিটারের কণ্ঠ শুনে ওয়াসনাত কয়েক মুহূর্তের জন্য নড়াচড়া বন্ধ করে দেয়। চোখ ছোট ছোট করে তাকায়। আবছা আলোতে অরিটারের মুখ হালকা হালকা বোঝা যাচ্ছে। চোখের উপরে পড়ে আছে চুল, সবুজ চোখ জোড়া দেখা যাচ্ছে। ওয়াসনাত আবার নড়ে চড়ে ওঠে, করে শব্দ করে, তার মুখের দিকে ইশারা করে। অরিটান দ্রুত হাত সরিয়ে নেয়, বলে। চিৎকার করবে না কিন্তু। ওয়াসনাত হাঁপায়, রাগ দেখিয়ে তাকায়। অরিটানকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তারপর বলে। আমার তো দম বন্ধ হয়ে এসেছিল। এভাবে কেউ ধরে? চোরের মতো এমন টেনে এনেছেন কেন? চোরের মতো কেন আনতে যাব? নিজের জিনিস কেউ চুরি করে? আমি তো এমন কিছু শুনিনি। অরিটানের স্বাভাবিক কণ্ঠ। ওয়াসনাত চলে যেতে চায়, হাত টেনে কাছে নিয়ে আসে অরিটান। কঠিন সুর তুলে বলে। ওইদিকে আর যাবে না। ভারী অবাক হলো ওয়াসনাত, বলল। কেন? অরূপকে আমার পছন্দ না, তাই। ওরে মেরে ফেললে তোমার বাবা আবার খুনি খুনি করে গলা ফাটাবে, তাই এড়িয়ে চলছি। আমার একটা ভুল সিদ্ধান্ত তোমার আর আমার মাঝে দেয়াল হয়ে দাঁড়াক, আমি চাই না। ওয়াসনাত চোখ তুলে তাকায়, তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। লোকটা বেশিই ভালোবাসে তাকে। কেন? প্রশ্নটা করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে করছে না। ওয়াসনাতের হাতটা ধরে অরিটান, টেনে নিয়ে আসে পেছনের দরজা দিয়ে। ওয়াসনাত কয়েকবার প্রশ্ন করে, কোথায় যাচ্ছি? অরিটান জবাব দেয় না, টেনে নিয়েই চলেছে সে। রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ওয়াসনাত। অরিটান গাড়ি নিয়ে আসে, চোখ মুখ কুচকে তাকায় ওয়াসনাত, বলে। আপনার এই খাটারা গাড়িতে করে আমি যাব না। চমকিত চোখে তাকায় অরিটান, কিছু সময় চুপ থেকে বলে। তোমার কি আরো ভালো ব্র্যান্ডের গাড়ি চাই? বিরক্তি মুখে তাকিয়ে থাকে ওয়াসনাত। অরিটান তাকিয়ে আছে তার মুখের দিকে। ফোন হাতে নিয়েছে সে, বাড়িতে কল করবে, ড্রাইভারকে বলবে আরেকটা গাড়ি নিয়ে আসতে। ওয়াসনাত বলল। ধ্যাৎ, কিসের ব্র্যান্ড ফ্রেন্ড? গাড়ি থেকে নামুন। অরিটান সময় নিল না, নেমে দাঁড়ালো। ওয়াসনাত আশেপাশে চোখ বুলিয়ে দেখে, দূর থেকে রিক্সা আসছে। হাত নাচিয়ে ওয়াসনাত ডাকে। অরিটান ভুরুজোড়া অনেকখানি কুচকে বলল। এটা কেন ডাকছো? কারণ আমরা এতে করে যাব। আপনি কোথায় যাবেন বলেন তো? রিক্সা দেখেই অরিটান কয়েক পা পিছিয়ে যায়, আতঙ্কিত গলায় বলে। রিক্সায়? আর আমি? মানে কিভাবে? জায়গাই হবে না। আর বেচারা লোক এভাবে আমাকে আর তোমাকে টেনে নিয়ে যাবে, বাজে দেখায় পরিচা। ওয়াসনাত ঠোঁট টিপে হাসে। সে বেশ মজা নিচ্ছে অরিটানের অবস্থা দেখে। অরিটান দেখছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটাকে দেখছে, চিপচিপে ঘামে বেচা মানুষটাকে দেখে অরিটানের প্রথম মায়া হলো। ওয়াসনাত বলল। আমরা যদি রিকশায় না যাই, এদের রোজগার কিভাবে হবে বলুন তো? অরিটান শুনল না, মাথা নাড়িয়ে বলল। আমি রিক্সায় উঠতে পারি না, আমার দ্বারা ইম্পসিবল। ওয়াসনাত উঠে বসলো, অরিটানের জন্য জায়গা রেখে বলল। আমার জন্য তো উঠতে পারেন, নাকি তাও উঠবেন না? মনের বিরুদ্ধে গিয়ে অরিটান উঠে বসে। বসতে সে নিজেই নড়ে ওঠে। ওয়াসনাত চেপে বসে। অরিটান বলল। আঙ্কেল, টিএসসির দিকে চলেন। ওয়াসনাত হেসে ফেলে, ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে। আঙ্কেল না মামা বলুন। অরিটান জবাবে কিছু বলল না। রিক্সা চালক যেভাবে চালাচ্ছে রিক্সা সেভাবেই চলছে।
মাঝে মাঝে পড়ে যেতে নেয় অরিটন। অসনাথ বাহু চাপড়ে ধরে, মিটমিট করে হাসে, বাহুতে খামচি দেয়। অরিটন ভাবে তার শরীরে কত দাগ ফেলেছে এই মেয়ে, একটা খামচির দাগও মোছেনি। সাদা বাহু কালো হয়েছে অসনাথের নখের দাগে, পিঠেও আছে, বুকটাও বাদ রাখেনি। অরিটন খালি গায়ে আয়নার সামনে দাঁড়ালেই অবাক হয়। যেখানে সে মানুষের শরীর খণ্ড খণ্ড করে, সেখানে তার শরীরে খামচির মারাত্মক দাগ। সুযোগ পেলেই লুপে নেয় ওয়াসনাথ, নখ বসিয়ে দেয় অরিটনের বাহুতে, পিঠে। কথাগুলো ভেবে অরিটন হাসে। অনেক সময় নিয়ে চুপ থাকে দুজনে। অরিটনের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে, বাম হাত পেছনে নিয়ে ওয়াসনাথের বেঁকে যাওয়া কোমরে হাত রাখে, টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। ওয়াসনাথ ভড়কায়, ঠান্ডা একটা হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে কেঁপে ওঠে। অরিটন শক্ত করে কাছে টেনে নেয়। ওয়াসনাথ চোখ বড় করে তাকায়। অরিটন মুচকি হাসে, বলে, এভাবে তাকাচ্ছ কেন? তুমি পড়ে যাবে আর সরে বসলে, তাই টেনে নিয়েছি। এতে দোষের কি? অরিটনের হাতের পিঠে চিমটি কাটে ওয়াসনাথ, রাগে একটা কণ্ঠে বলে ওঠে, আপনার এই নির্লজ্জপনা দিন দিন বেড়েই চলেছে। শান্ত চুপচাপ থাকা মানুষের এই একটা সমস্যা, নিজের রূপ পরিবর্তন হলেই উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, যেমন আপনি। অরিটন চোখ বন্ধ করে হাসে। ওয়াসনাথের ডান হাতটা নিজের বুকের পাশটায় রাখে। ওয়াসনাথ বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অরিটন হাতটায় হালকা চাপ দিয়ে বলে, একটু নির্লজ্জপনা দেখিয়ে যদি আমি নিজের ভয়ঙ্কর রূপটা ছেড়ে দিয়ে নতুন রূপে হয়ে উঠতে পারি, তাহলে কি আমার হিটলার হবু শ্বশুর বাবা আমাকে মেনে নেবে? ওয়াসনাথ মুগ্ধ হওয়া চোখ ফিরিয়ে হাত টানতে টানতে বলল। একদম আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। অরিটন ওয়াসনাথের হাতটা আরও টেনে বুকে চেপে ধরে, ভারী নেশন গলায় বলে, আজে বাজে কথা কই বললাম? ওনার রূপের সাথে মিলিয়ে নাম দিয়েছি, এতে কি সমস্যা? ওয়াসনাথ চোখ রাঙিয়ে তাকায়। অরিটন হেসে বলে, সরি, যদি তুমি আমার হও, যদি নির্লজ্জ বেহায়া হয়েও আমি তোমাকে পাই, তাহলে আমি সেগুলোও হতে চাই পরিজা। ওয়াসনাথ কিছু বলে না, চোখ ঝাপসা হয়ে আসে তার। অরিটন মুখ ঘুরিয়ে সামনে চোখ রাখে। রিক্সা তালে তালে দুলছে, উপর নিচ হচ্ছে, যেমনটা অরিটনের হৃৎপিণ্ড করছে। অরিটন সেদিকে তাকিয়ে বলল, তোমার বাবাকে হিটলার না ডাকলে কি তিনি তোমাকে আমার করে দেবে? যদি দেয় তাহলে তার গোলামি করতেও দুবার ভাববে না এই অরিত্রান খান। বাবাকে আমি বলবো। ওয়াসনাথের শীতল গলা। অরিটন ভারী অবাক হলো, তাকালো ওয়াসনাথের দিকে, বলল, তুমি বলবে? কিভাবে? মানে তুমি যা ভীতু। মোটেও না, বাবা আমাকে খুব ভালোবাসে, সে আমার ভালোবাসার কথাও শুনবে। না শুনলে তো তুমি তোমার বাবাকেই বেছে নেবে, আমার হাত ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে, তাই তো? ওয়াসনাথ চোখ রাঙালো, কপাল কুচকে অভিমানী গলায় বলল, আমি আপনার আর বাবার মাঝে বাবাকে বেছে নিব। এর মানে এই না যে আমি অন্য কারো হব। আমি আপনার ছিলাম, আছি, থাকবো। হাত ধরে না হয় মন আঁকড়ে, হাত ধরে না হয় মন আঁকড়ে। আপনি কিভাবে ভাবলেন আমি বিয়ে করে নিব? অরিটন বুঝিয়ে এটা বলা উচিত হয়নি, যে কোনো সময় চোখ দিয়ে সাগর বেয়ে নামতে পারে। পরিস্থিতি সামলে নিতে বলল, আরে তুমি আমাকে বেছে নাও বা না নাও, আমি তো তোমাকেই চাই। তোমার হিটলার বাবাকেও টপকাতে পারবো। টপকাতে মানে? ওয়াসনাথের আতঙ্কিত গলা। অরিটন হাসলো, তারপর বলল, আরে ভয় পাচ্ছ কেন? তোমার বাবার ক্ষতি করব না, তার বিরুদ্ধে গিয়েও তোমাকে নিজের করব বলেছি। রিক্সা থেমেছে। অরিটন আগে নামলো, হাত বাড়িয়ে দিল। ওয়াসনাথ মুস্কি হেসে হাত ধরল। অরিটন মনে মনে বলল, এই হাত যেন আমার হাতেই থাকে সারা জীবন। রিমি দীর্ঘ একটা শ্বাস নিল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। গেটে অপেক্ষা করছে রিমন। আজকের দিন কতখানি ভালো জানা নেই, কিন্তু সন্ধ্যাটা খুবই খারাপ হতে চলেছে রিমির, এটা সে জানে। ভয়ে হাত পা হিম হয়ে এসেছে। কাপা হাতে কলিং বেল চাপে। এক চাপে দরজা খুলে দেয় তৌফিক সাহেব। রিমি প্রচণ্ড ভয় পায় তৌফিক সাহেবকে। শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। তারপরও হালকা হেসে বলল, আঙ্কেল আমাকে ডেকেছিলেন? তৌফিক সাহেব মুখ গম্ভীর করে বলল, ওয়াসনাথ কোথায়? রিমি ঢোক গিলে ভীতু গলায় বলল, আঙ্কেল ও আজ মানে আসছে। ভিতরে এসো, কথা আছে। রিমির এবার কাঁপাকাঁপি অবস্থা। ভেতরে এসে দাঁড়ায় সে। ওয়াসনাথ যে তাদের সাথে নেই এই খবর লামিয়ে দিয়েছে। তারপরেই কল করেছে তৌফিক। রিমিকে দ্রুত বাড়িতে আসতে বলেছেন তিনি। রিমি রিমনকে নিয়ে এসেছে লামিয়া আর অরূপ শপিং মলে। তৌফিক সাহেব বললেন, অরিত্রানের সাথে ওয়াসনাথের দেখা কোথায় হয়েছে? রিমির মুখটা হা হয়ে আছে। কথাটা শুনে যেন সে ভারী অবাক। ভীতু গলায় সে বলল, ঠিক বলতে পারছি না আঙ্কেল। মিথ্যা বলবে না। আমি একদম মিথ্যা পছন্দ করি না। তুমিও আমার মেয়ের মতো, ছোট থেকে চিনি তোমাকে। মিথ্যা বলছো আমাকে, বোকা ভেবেছো?
রিমি কি বলবে খুঁজে পাচ্ছে না। ওয়াসেনাতের ব্যাপারে না জানলেও অরিত্রানের ব্যাপারে তৌফিক সাহেব জানে, এটা সেও জানে। বলতে বলছি, চুপ থাকতে নয়। রিমি ভয়ে ভয়ে বলল। ভার্সিটিতে। অরিত্রান ভার্সিটিতে কি করছিল? তা ঠিক জানি না। তৌফিক সাহেব দাঁতে দাঁত চাপে রাগে ফস করে উঠে বলল। অরিত্রানের মতলবটা কি? আমার মেয়েকেই কেন? অরিত্রান ইচ্ছে করে এগুলো করছে, আমার মেয়েকে ফাঁসাতে যাচ্ছে। রিমি সাথে সাথে বলে। না না আঙ্কেল, অরিত্রান জিজু। রিমি থেমে যায়, জিভ কেটে বলে। অরিত্রান ভাইয়া খুব ভালো। আসল কথা কি, উনি ভালোবাসে ওয়াসুকে। ওয়াসুও সেম। ফাঁস হবে কেন? এমন কিছুই তিনি করবে না, আমি নিশ্চিত। আরে পুরো 1 বছরের কাছাকাছি সময় নিয়ে চিনি তাকে। তৌফিক সাহেব ভুরু কুচকে তাকায়, রাগে গলায় বলল। তাহলে অনেক দিন গড়িয়ে বছর। আর কিছু বলল না তৌফিক। দরজার সামনে থেকে সরে নিজের রুমে চলে যায় তিনি। রিমি ভয়ে ভয়ে শেষ, দ্রুত বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে আসে। ওয়াসিনাতের কপালে কি আছে কে জানে। নিচে নেমে আসতে রিমন বলল। কেন, এতে জরুরিভাবে ডেকেছে? অরিত্রানের কাছ থেকে শুনিও কত কিছু হবে। তৌফিক আঙ্কেলকে আমি চিনি, ভয়ঙ্কর মানুষ। রিমন গাড়ির দরজা খুলে দেয়, কথার আগামাথা কিছুই বোঝে না। ঢাকা শহরের নামকরা ফুলের মার্কেট রাস্তার পাশ ঘেঁষে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, সূর্য ডুবেছে বহু আগে, তবু আকাশ জুড়ে লাল ছাপ। রাস্তার পাশে ঝুড়ি ভর্তি চুড়ি নিয়ে বসে আছে মহিলারা। অরিটন বেশ আগ্রহের সাথে তাদের দেখছে। অসনাথ তাকিয়ে আছে লাইটের দিকে। এদিকটায় সন্ধ্যার সময় তেমন আশা হয়নি তার। পরিবেশটা সুন্দর সন্ধ্যার সময়। অরিটন একটা মহিলার সামনে দাঁড়ায়, ভুরু কুচকে প্রশ্ন করে অসনাথ। এখানে কেন নিয়ে এসছেন? দাঁড়াও দাঁড়াও। অরিটন হাঁটু ভেঙে বসে পড়ে, বেছে বেছে চুরি নেয়। মেয়েদের জিনিস পছন্দ করা মুশকিল, তবু অরিটন অভিজ্ঞভাবে খুঁজে বেড়ায় রেশাদা, লাল, নীল, হলুদ, গোলাপি, কালো হরেক রকমের ছুরি কিনে দেয়। ওয়াসেনাত অনেক অভাব, কেন কিনে দিচ্ছে সে জানে না, কিন্তু ভালো লাগছে। প্রিয় মানুষের থেকে উপহার পেতে সবারই ভালো লাগে, তা যদি প্রিয় কিছু হয় তাহলে তো কথাই নেই। অরিটন কিছু দূরে যায়, ওয়াসেনাতকে দাঁড়িয়ে থাকতে বলে। সে দাঁড়িয়ে দেখে, দূরে দেখা যাচ্ছে অরিটনকে। কিছুক্ষণ পর অরিটন আসে, হাত কিছু আছে, পেছনে হাত রেখেছে সে। ওয়াসেনাতের হাত টেনে রাস্তার পাশে বসে, হাত ভর্তি সাদা গোলাপ এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে। আমার পরিজা, মাই প্রিন্সেস, মাই লাইফ, তোমাকে কিচ্ছু বলতে চাই। তুমি কি আমার সাদা গোলাপ হবে? আশেপাশে কিছু লোক চমকে তাকায়। ওয়াসেনাত লজ্জিত হয়, হেসে বলে। আপনি কি পাগল? এখানে প্রপোজাল দিতে নিয়ে এসছেন? না, প্রেম নিবেদন তো অনেক হলো। আমি তোমাকে আমার সাদা গোলাপ হওয়ার নিবেদন করছি। বিয়ে করতে চাই তোমাকে। এবার চমকালো ওয়াসেনাত। চারপাশের আমজনতা উৎসুক হয়ে তাকিয়ে আছে, কেউ তুলছে ছবি। ওয়াসেনাত আনন্দিত হবে নাকি লজ্জায় মিয়ে যাবে সে বুঝে উঠতে পারছে না। মুখে হাত দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে সে। দুজনের চাইতেও তারা বেশি আশেপাশের মানুষের। তাদের চিৎকার, শীষ বাজানোর শব্দ আসে কানে। ওয়াসেনাত হাত বাড়িয়ে ফুলগুলো নেয়, খুশিতে মানুষ কাঁদে। ওয়াসেনাত কাঁদল না, হাসল। হাতে ফুল নিয়ে অরিটনের কাঁধে মাথা রাখল, বাম হাতের বাহু জড়িয়ে পাশে আরেকটু চেপে বসে পড়ল। সাদা চুড়ি বের করে অরিটনের দিকে এগিয়ে দিয়ে বলল। পরিয়ে দেবেন? অরিটন ভীত হয়, কাচের চুড়ি যদি ভেঙে হাতে ঢুকে যায় সেই ভয়ে সে পড়াতে চায় না, বলে। তুমি পরে দাও, আমার হাতে পড়লে যদি ব্যথা পাও। পেলে আমি পরবো, আপনার কি পরিয়ে দেন না? ওয়াসেনাতের আবেগী গলা। অরিটন পরিয়ে দেয় খুব ধীরে, এত ধীরে সে তার জীবনের আর কোনো কাজ করেনি। ওয়াসেনাত হাসে, বলে। আপনি এত ভীতু কেন? আমার সাদা গোলাপের গায়ে হালকা দাগ লাগুক আমি চাই না, নিজের দ্বারা তো একটুও চাই না। দাদা বাহিরে গেছে, রিমনের বিয়ের দিন আসবে। শেষবারের মতো তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো, না মানলে আমি কিন্তু তোমার মতের বিরুদ্ধে চলে যাব। ওয়াসেনাত হাসল, বলল। পালিয়ে বিয়ে করতে মজা আছে, বাবা রাজি হলে আমরা পালিয়ে বিয়ে করব। অরিটন ভারী অবাক হয়ে বলল। তোমার বাবা রাজি হলে সেটা আর পালানো কিভাবে হলো? পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করতে হয়, এটা তুমি জানো না? আমি নতুন ইতিহাস গড়ব, বাবার অনুমতি নিয়ে পালিয়ে যাব। দরকার পড়লে অর্ধেক পথ বাবাকে নিয়ে আসব। ওয়াসেনাত খিলখিল করে হাসে। অরিটন তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, চোখ গভীর। সন্ধ্যার লাল আভা এসে পড়ছে ওয়াসেনাতের গালে, ঠোঁটে, মুখে, চোখে। হাসতে হাসতে কেউ কাঁদে। ওয়াসেনাতকে না দেখলে অরিটন বুঝতে পারত না। হাসির চোটে চোখের কার্নিশে পানি জমেছে। নীল চোখের পানি দেখতে মন্দ লাগে না, কিন্তু অরিটন দেখতে চায় না। কান্না চাইতেও হাসি মানায় এই চোখে, নীল চোখে নীলাময় হাসি। ওয়াসেনাতের বাসার সামনে এসে রিক্সা থামে। বাড়ির গেটের দিকে তাকিয়েই আটকে ওঠে ওয়াসেনাত। গেটের সামনে দাঁড়িয়ে আছে তৌফিক সাহেব, চোখে মুখে রাগ নেই, আছে গাম্ভীর্য।
অসনাথ ভীতু চোখে অরিটানের দিকে তাকালো। অরিটানও তাকায়। তার জানা মতে রিমন বলেছে তারা এখনো শপিং মলে। তাহলে তৌফিক সাহেব বাহিরে কি করছে? ভয় উত্তেজনায় অসনাথের হাত পা কাঁপছে। আজ তার অনুভব হচ্ছে প্রেম করতে গিয়ে যারা ধরা পড়ে তাদের অবস্থা কেমন হয়। এ যেন দম বন্ধ করা অবস্থা। বুক কাঁপছে তুমুল বেগে। বৃষ্টি ভেজা চারপাশের ঠান্ডা হাওয়া বইছে, তাতেও ঘামছে অসনাথ। চোখ স্থির করতে পারছে না। এলোমেলো হয়ে চলেছে মাথার ভেতরের সব। কি থেকে কি করবে জানে না, কি বলবে খুঁজে চলেছে। হেজাবের পাশ ঘেঁষে গড়িয়ে পড়ছে ঘাম। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অরিটান নিজেকে সামলে রিক্সা থেকে নেমে পড়ে। অসনাথকে হাত ধরে নামে। তৌফিক তীক্ষ্ণ চোখে সব দেখে, কিন্তু টু শব্দটুকু করে না। অসনাথের দিকে তাকিয়ে ছোট করে অরিটান বলল, ভয়ের কিছু নেই, মনের কথা বাবাকে বলে দিও। অসনাথের কাঁদো কাঁদো অবস্থা। অরিটানের গলায় ভরসার সুর। বলে, আরে ভয় কিসের পরিজা? কানের একটু কাছে এসে বলল, তোমার বাবা তোমাকে সত্যিই খুব ভালোবাসে। হিটলার তো আমার জন্য। আর বড় কথা, প্রেম করলে ধরা পড়তেই হয়। সো কুল, যাও। ওয়াসনাতের ইচ্ছে করছে এই সময়টাকে পিছিয়ে দিতে। বাবাকে সে নিজেই বলতো, কিন্তু এভাবে দেখাটা একদম উচিত হয়নি। নিজের চোখে এভাবে দেখাচ্ছে, তার মুখে শোনাটা বেটার হতো। কিন্তু এখন কি হবে? বাবা যে খুব রাগ করবে। ওয়াসনাত চুরির প্যাকেট নিল না, রিকশায় রেখে দিল। এখন তো তার এগুলোর দিকে মনেই নেই। নিজের হাত কসলাতে কসলাতে ওয়াসনাত তৌফিকের দিকে যায়। সামনে দাঁড়ায়। তার হাত পা কাঁপছে। অরিটানের বুক আরো বেশি কাঁপছে। সে ভাবছে চটটা যদি দেয়। অরিটান এগিয়ে যায়। যদি চট দেয় সেই ভয়। অসনাথ কাঁপছে ভূমিকম্পের মতো। তৌফিক সাহেব মেয়ের হাতটা আলতো করে ধরে। বলে, এত রাতে ছেলেদের সাথে ঘোরাঘুরি আমি পছন্দ করি না, জানো তো? অসনাথ চমকালো। অরিটান খানিকটা চমকেছে। তৌফিক সাহেবের গলা স্বাভাবিক। অরিটান চোখ ছোট করে তাকায়। তৌফিক সাহেব অরিটানের দিকে তাকিয়ে সহজ গলায় বলে, আমি বিয়ের আগে এভাবে ঘোরাঘুরিকে ভালো চোখে দেখি না, বিশেষ করে বাবা হিসেবে তো একদমই না। নিজের মেয়েকে তেমন কিছু শিক্ষা দিয়েছি বলে আমার মনে হয় না। বিয়ে করে যত ইচ্ছে ঘুরতে পারো, এখন সামনে থেকে যাও। এত স্বাভাবিক কণ্ঠ শুনে অসনাথের চাইতে অরিটান বেশি চমকালো। এত সহজ গলা কেন? এত দ্রুত মেনেও নিল। অদ্ভুত তো, ভারী অবাক করা ব্যাপার। আসল কাহিনীটা ধরতে পারলো না অরিটান। কি হলো তাও বুঝলো না। তৌফিক সাহেব সামনে থেকে মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে। অরিটান তাকিয়ে আছে সেদিকে। অসনাথ মাঝে একবার উকি দেওয়ার মতো করে তাকালো, তারপর হোঁচট খেয়ে নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে হাঁটা শুরু করে। যত দূর দেখা যায় তাকিয়ে থাকে অরিটান। রিক্সাওয়ালা বিরক্ত গলায় বলল, ভাই যাইবেন না? অরিটান মনোযোগী খুব। রিক্সা চালকের কথা কানে গেল না। রিক্সা চালক অধৈর্য গলায় বলল, আপনি কই যাইবেন ও ভাই? আমাকে বলছেন? হকচকিয়ে বলল অরিটান। হ ভাই, আমনেরই কইছি, যাইবেন নাকি? এইটা আপনার বাড়ি। বাড়ি এইটা হইলে ভাড়া মিটাই দেন, আমি যামু। এটা আমার বাড়ি না, ভাগ্যে থাকলে শ্বশুর বাড়ি হবে। আপনি চলেন। রিক্সা উঠে বসতে বসতে বলল অরিটান। আবার পেছন ফিরে তাকায়। বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভাবে সত্যি কি উনি মেনে নিচ্ছে, নাকি নতুন কিছু হতে চলেছে। অরিটান মনে মনে বলে, যত যাই হোক, পরিচয় আমার হলেই হবে, শুধু আমার। বাড়িটা সুন্দর, দারুণ দেখতে। সামনে বিশাল জায়গা জুড়ে মাঠ। ওয়াসনাত এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটু আগে এসেছে তারা। রিমির বিয়ের জন্য এই কমিউনিটি সেন্টার 2 দিনের জন্য বুক করা হয়েছে। রিমির সাথে রিমনেরও অনুষ্ঠান এখানে হবে। গায়ে হলুদ এখানে হবে, বিয়েও। বিয়ের আগে রিমন নিজের বাড়ি চলে যাবে। রিমনের চাচা চাচি এসেছে, সাথে কিছু আত্মীয়। অরিটান পাশ কেটে যাওয়ার সময় অসনাথকে দেখে। দাঁড়িয়ে পড়ে কিছু সময় চুপ থাকে, তারপর রেগে বলে, কয়বার কল করেছিলাম, ফোন কই থাকে তোমার? অসনাথ বেশ মনোযোগ দিয়ে সব দেখছিল। অরিটানের কথায় চমকায়। পেছনে ফিরে তাকায়। অরিটানের গায়ে সাদা গেঞ্জি, কালো ট্রাউজার। অসনাথ পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়, তারপর বলে, কয়বার আর কল করেছেন? 100 বার তো আর করেননি। এমন চেঁচিয়ে বলার কিছু কি হয়েছে? 100 বার না, 230 বার কল করেছি। বলতে গেলে সারা রাত কল করেছি। আপনি কোথায় ছিলেন ম্যাডাম? এই, তোমাকে তোমার হিটলার বাবা বাসায় নিয়ে মারধর করেনি তো? এই, মেরেছে কি? অরিটানের উত্তেজিত গলা। অসনাথ হাসে, বলে, আমার বাবা আমাকে কখনোই মারে না, ছোট থেকে আজ পর্যন্ত। আর কাল কিছুই বলেনি। অরিটান অবাক হলো। নিজের গাল ঘষে বিড়বিড় করে বলল, নিজের মেয়েকে মারেনি আর আমার গাল লাল করে দিয়েছিল? আশ্চর্য। কিছু কি বলছেন? ছোট চোখে তাকিয়ে বলল অসনাথ। অরিটানের হাতের প্যাকেট এগিয়ে দিয়ে বলল,
এটা তোমার? আর সত্যি কিছুই বলিনি? মিথ্যা বলবো কেন? বাবা কিছুই বলেনি। আপনি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। এই প্যাকেটের জিনিসটা কাল পড়বে। কৌতূহলী গলায় অসনাত প্রশ্ন করে। কি আছে এতে? খুলেই দেখো। অরিটন কথাটা বললেই চলে যেতে চায়, আবার পিছিয়ে এসে বলে, তোমার বাবার পক্ষে যে আমার হাতটা ছাড়িও না প্লিজ। আমার সাথে থাকবে তো? অসনাত হাসে, বলে, আমি আপনারই থাকবো। বাবা মেনে নিয়েছে। আপনার সাথেই থাকবো, আই প্রমিস। অরিটন চারপাশে একবার তাকিয়ে টুপ করে চুমু খায় ওয়াসনাতের কপালে। এত দ্রুত কাজটা করলো যে ওয়াসনাত চমকিত হয়ে কয়েক সেকেন্ড তাকিয়েও থাকতে পারল না। অরিটন চোখ টিপে একটা হাসি দেয়, বাঁকা ঠোঁটে হাসি ঝুলিয়ে উদাও হয়ে যায়। ওয়াসনাত হাঁ করে তাকিয়েই থাকে। মাঠের মাঝে স্টেজ করা হয়েছে, হলুদ হচ্ছে সেখানে। রিমন আর রিমির একসাথেই হলুদ হচ্ছে। রিমনের এসব ভালো লাগে না, তার তো সোজা বিয়েতে মন। বিয়ের মাঝে বাধা তার পছন্দ না, তবুও বারবার বাধা পড়ছে। রিমিতে একটু থেকে একটু কিছু হলেই রেগে ধমকি দেয়, বলে, বিয়ে করব না, তোমাকে বিয়ে করতে আমার বই গেছে, বিয়ে ক্যান্সেল। তখন রিমনের অবস্থা হয় করুণ, তাই দ্রুত করতে যাচ্ছে সব। হলুদে মাখামাখি রিমন নাচানাচি করছে। এটা যে তার বিয়ে কেউ বলবে না। যে হারে উড়াধুরা নাচানাচি করছে, মাঝে মাঝে রিমির গায়ে হামলে পড়ছে। রিমি বেশ বিরক্ত। নিজের বিয়েতে এত নাচার কি আছে? কোথায় একটু লজ্জা পাবে? হলুদ লাগাতে আসলে না না করবে, তা তো করলোই না, উল্টা বাটি ভর্তি হলুদ নিজের গায়ে মাখিয়ে নিয়েছে। রিমি এসব করলো না, সে ছবি তুলবে। বিয়ে কি জীবনে বারবার করবে নাকি? একবারই হবে বিয়ে। রিমনের সব পুরানো বন্ধু বান্ধব এসেছে, তাদের নিয়ে হুলস্থুল আনন্দ তার। সব ছেলেরা পাঞ্জাবি পরেছে, শুধু অরিটন বাদে। সে বসে আছে স্টেজের পাশে রাখা সোফায়, গায়ে হলুদ শার্ট। রিমন জোর করে হলুদ শার্ট পরিয়েছে, তা না হলে তো অরিটন কালো শার্ট পরে নিজে হাজির হতো। হলুদের অনুষ্ঠানে কালো ড্রেস খুবই বাজে দেখাতো। ওয়াসনাতের আসতে একটু বেশিই দেরি হয়, শাড়ি সামলাতে পারে না সে, কয়েকবার খুলেও গেছে। ওয়াসিকা মেয়ের শাড়ি ঠিক করতে করতে নিজের শাড়ি পরার কথা ভুলেই গেছে প্রায়, তাই তো এত দেরি হয়েছে। অরিটনের হাতে ফোন, পায়ের উপরে পা, লম্বা চুল চোখের সামনে ঝুলছে। এই বিয়ের সাথে যেন তার কোনো সম্পর্কই নেই, সে নিজেকে নিয়ে ব্যস্ত। চোখ তার ফোনের উপরে। কিছুক্ষণ পর পা দলিয়ে উঠছে সে। ওয়াসনাত মায়ের সাথে আসে, মা মেয়ে মিলিয়ে শাড়ি পরেছে। বয়সটা না হলে দুজনকে যমজ বলা চলতো। ওয়াসনাতের গায়ের একটা আলাদা গন্ধ আছে, অরিটন যেন বহুদূর থেকে সে গন্ধ পায়। ওয়াসনাত মাঠে এসে দাঁড়ায়, অরিটন চোখ তুলে তাকায়, সবুজ চোখ থমকে যায়। হলুদ শাড়ি পরেনি, লাল জামদানি পরেছে মা মেয়ে। ওয়াসনাতের লাল টকটকের শাড়ি, মাথায় ছোট করে বাঁধা হেজাব, হাতে লাল চুড়ি। অরিটন থোয়াবনে তাকিয়ে থাকে, চোখ আটকেছে ওয়াসনাতের লাল আভাযুক্ত গালে। ওয়াসনাত হাসছে, রিমি লাফিয়ে পড়েছে তার উপর। দুই বান্ধবী হাত উঁচিয়ে হালকা নাচছে। তৌফিক সাহেব বসেছে অরিটনের পাশে। অরিটন পা নামালো না, যেভাবে ছিল সেভাবেই বসলো। তৌফিক সাহেবও সেদিকে মনোযোগ দিলেন না, সামনে তাকিয়ে অনুষ্ঠান দেখছেন তিনি। দুজনে অনেক সময় চুপ থেকে নীরবে সামনে তাকিয়েছিল। অরিটন কৌতূহল দাবিয়ে রাখতে না পেরে বলল, আপনি রাজি হয়ে গেলেন কেন বলুন তো? তাহলে তুমি কি চাও আমি রাজি না হই? না না, সেটা বলিনি। এত সহজে মেনে নেয়ার মানুষ আপনি নন, তাহলে এত তাড়াতাড়ি মেনে নিলেন কেন? তৌফিক সাহেব চুপ থেকে কয়েক মুহূর্ত হালকা হেসে অরিটনের দিকে তাকালেন। অরিটন পা নামিয়ে নিল, পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। তৌফিক সাহেব অরিটনের পিঠ চাপড়ে বলল, আমি আমার মেয়ের ভালো চাই। ও যদি তোমার সাথে হ্যাপি হতে পারে এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জন্য আমার মেয়ের ক্ষতি যাতে না হয়। আমার অনেক ছেলে মেয়ে নেই, বা দুজনও নয়, আমার একটাই বাচ্চা। ওকে ভালোবাসি কতটুকু বলে বোঝাতে পারবো না, তাই ওর খুশি চাই। অরিটন মুগ্ধ হলো। আজ অনেকদিন পরে তার মনে হলো তার বাবাও বেঁচে থাকলে তার ভালো চাইতো, তাকে এমন খারাপ মানুষ হতে দিত না কখনোই। তৌফিক সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলল, রাজি কেন হয়েছি প্রশ্ন করেছিল না? ওই যে আমার মেয়ে হাসছে তাই রাজি হয়েছি। যদি সে তোমার মাধ্যমে ভালো থাকে আমি তোমাকেও মেনে নিতে রাজি, যদিও অপছন্দের মানুষ তুমি হও না কেন। আমার মেয়ে গুরুত্বপূর্ণ। অরিটন তৌফিকের দৃষ্টি অনুসরণ করে তাকায়। ওয়াসনাত হাত উঁচিয়ে নাচছে, হাসছে। অরিটনের দিকে চোখ পড়তেই নাচে এবং হাসা থামিয়ে দেয়, লজ্জিত হয়। ঠোঁট টিপে পাশে মুখ ঘুরিয়ে নেয়। অরিটন হাসে, চুল কপাল থেকে সরিয়ে দিতে দিতে বলে, আপনার মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। তৌফিক সাহেব হাসলেন, অরিটনও মুচকে হাসলো। লোকটাকে টেনে পেছনের দিকে নিয়ে এসেছে অরিটন। অনুষ্ঠানে ঝামেলা চায় না সে। হাত থেকে ক্যামেরা নিয়ে ছুঁড়ে মারে পাশে। রাগে চোখে তাকিয়ে কলার টেনে উপরে তুলে নেয়, বেশ কঠিন গলায় বলে, ছবি তুলবি ভালো কথা, ও ছবি কেন তুললি? আমি নিষেধ করেছিলাম না? লোকটা ভীতু গলায় বলল, স্যার আমি নতুন এসেছি মাত্র, আমি তো জানতাম না। সরি স্যার, এইবারের মতো মাফ করে দেন।
অরিটান রাগ গেলে নিল, ছেড়ে দিয়ে ক্যামেরাটা নিয়ে নিল। যাওয়ার সময় বলল, টাকা দিয়ে দিব, নতুন কিনে নিও। আর সবাইকে এই ব্যাপারে নিষেধ করার দায়িত্ব তোমার। আর যদি কেউ একই ভুল করে তাহলে কি হবে? কথা শেষ করার আগে চেঁচিয়ে বলল, আমি বুঝতেছি স্যার। ক্যামেরাটা ভালো, এত জোরে ছুঁড়ে মারার পরেও এখনো ঠিক আছে। অরিটান ক্যামেরা কাজে লাগায়, নিজেই লুকিয়ে ছবি তুলে নেয়। রাত প্রায় 12টার বেশি। অরিটানের গাড়ি থামে হসপিটালের সামনে। ইহানের কেবিনের সামনে এসে খানিকটা চমকে যায় সে। দরজা খোলা, লাইট জ্বলছে। রোগীরা এত রাত জেগে থাকে না, থাকার কথাও না। আর হসপিটালে তো আরো কড়াকড়ি। তাহলে কি ইহান পালিয়েছে? অরিটান কপাল কুঁচকায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ভেতর থেকে আওয়াজ আসে, কে ওখানে? ইহান পালায়নি। অরিটান ভেতরে ঢুকে। ইহান অবাক চোখে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর বলে, তুই এখানে? অরিটান চেয়ার টেনে বসে, চারপাশে একবার তাকায়, বলে, তুই নিজেই তো ডাকলি। আমার তোর সাথে কোনো কাজ নেই। তোর মতো লোকের সাথে শত্রুতা ছাড়া আর কিছুই হয় না। এই শত্রুর এক ডাকে কিন্তু তুই হাজির হয়েছিস কেন? ভয় পাস? ওয়াসেনাতের কিছু করে ফেলি যদি? অরিটান রাগে চোখে তাকালো, চল শক্ত করে হাসলো, তারপর বলল, সেটা আমি থাকতে ইম্পসিবল। আমি হতেই দিব না এমন কিছু। ইহানও হাসলো। চলের পাশে ব্যথা, বেঁকে আছে অনেকটা, চোখের কোনা ফেটে গেছে, মুখের অবস্থা করুন। ইহান কিছু কাগজ এগিয়ে দিল, হাসতে হাসতেই বলল, সেটা জানা আছে, যাই হোক, এগুলো দেওয়ার জন্য ডেকেছি। তোর জিনিস তুই রাখ, আমার লাগবে না। বাবার কাজের জন্য আমি ক্ষমা চাইবো না, সেটা তার কাজ। আমি নিজের কাজের জন্য ক্ষমা চাচ্ছি, পারলে ক্ষমা করবি, আর না পারলে নাই। তোর জিনিস রাখতে চাই না। একদম। ইহান কথা শেষ করে অরিটানের কুচানো ভুরু আরো কুচকে তাকায়, সন্দেহ চোখে তাকিয়ে বলে, কিসের পেপার এগুলো? তোদের বাড়ির বিজনেস সব, এগুলো আমি রাখতে চাই না। আমি নিজেই নিজের জন্য এনাফ, তোদের এসব প্রয়োজন নেই। তাই নাকি? হঠাৎ এত ভালো? কারণ কি, শত্রু থেকে বন্ধু হতে চাস বুঝি? মোটেও না, আমি আজীবন তোর শত্রুই থাকতে চাই। তুই এইসব নিয়ে যা তো, আমার বিরক্ত লাগে তোরে দেখলে। কেন? ইহান ক্ষুব্ধ গলায় বলল, তোর ভালোবাসার মানুষকে আমার হতে দেখলে বুঝতি কেমন জ্বলে, কলিজা পুড়ে। তুই বুঝবি না, পাখি এখন তোর নিজের, তাই যা তো। ইহান মুখ ফুরিয়ে নেয়, রাগ দেখায়, চোখে মুখে বিরক্তি নিয়ে পাশ ফিরে থাকে। অরিটান হাসে, উঠে দাঁড়ায়, কাগজগুলো টেবিলে গুছিয়ে রাখে। ইহানের দিকে আর একবার তাকিয়ে বলে, এগুলো তোকে দিয়ে দিলাম। দান করতে আমি পছন্দ করি না। এগুলো শত্রু হিসেবে গিফট। ইহান সোজা হয়ে বসে, অরিটানের মুখের দিকে তাকায়, একটা কষ্টের সুর তুলে বলে, বিয়ে কবে করবি? ভালো যখন বাসি বিয়েও করব। ওয়াসিনাথের ব্যাপারে আমি তোর সাথে কথা বলতে চাই না। ওকে নিয়ে কথা বলবি না। ইহান হাসে, বলে, ওকে তোর সাথে বেশি মানাই। স্পেশাল জিনিস স্পেশাল জিনিসের জন্যই তৈরি করা হয়। ভালো থাকিস। তুই কি করবি? মাফিয়া বসগিরি করবি? না, ভাবছি বিয়ে করব। যে এতদিন আমার সেবা করেছে তাকে ভালোবাসি বা না বাসি, বিয়ে তো করাই যায়। বিয়ে করতে তো আর ভালোবাসা লাগে না। ইহান হাসি ফেলে। অরিটান তীক্ষ্ণ চোখে তাকায়, ক্ষীণ গলায় বলে, বিয়ে করলে ভালোবাসা হয়েই যাবে। তাকে বলে মায়ার ভালোবাসা। ভালো থাক। আমার জীবন থেকে একটু না অনেকটুকু দূরে থাক। আমি না তোকে একদম পছন্দ করি না, তাই এটাই যাতে শেষ দেখা হয়। অরিটান হনহনিয়ে বেরিয়ে পড়ে। রিপা কেবিনে এসে দেখে ইহান হাসছে, তার নিজেরই ভালো লাগছে। ইহানকে জড়িয়ে ধরে পেছন থেকে। ইহান ব্যথা পায়, কিন্তু কিছু বলে না। রিপা আদুরি গলায় বলে, হাসলে তোকে যা সুন্দর লাগে না, একদম পাগল করার মতো। আমি তো তোমার হাসিতেই মরি বহুবার, হাজারবার। ইহান মন দিয়ে শুনে, ভালো লাগে শুনতে। জীবনে অনেক কিছু পাওয়া হয়, আবার অনেক কিছু হয় না। জীবন তো ম্যাজিকের মতো, কখনো কি ম্যাজিকের মতো ঘটে যাবে কে জানে। যার থেকে আশা করা হয় তার থেকে পাওয়া যায় না, আবার যার থেকে আশা করা হয় না সে একটু বেশিই দিয়ে বসে। সাদা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে অরিটান রুম থেকে বের হচ্ছে। হঠাৎ ধাক্কা লাগায়, চমকে তাকায় সে। তৌফিকও হাতা গুটিয়ে নিচ্ছে। দুজনে চোখাচোখি হয়, চমকায়। একই রকম পাঞ্জাবি। তৌফিক উপর থেকে নিচ পর্যন্ত দেখে অরিটানকে, অরিটানও দেখে। সেম সেম পাঞ্জাবি তাদের। এটা মানতেই অরিটানের অদ্ভুত লাগে। ওয়াসিনাথ পাশের রুম থেকে শাড়ির আঁচল সামলাতে সামলাতে দুজনকে দেখে, নিজেও চমকে যায় সে। একটু ভীত হয়, কে আগে আক্রমণ করে কথা বলবে ভাবে। তৌফিক সাহেব হাসলেন, অরিটানের মোটা বাহু চাপড়ে বললেন। অবাক চোখে তাকায় ওয়াসিনাথ। অরিটান নিজে একটু অবাক হয়েছে, নিজেকে সামলে নিয়ে সে বলল। দুজনেই হাসে।
হেসে সরে যায়। তৌফিক সাহেব সামনে হেঁটে যায়। অরিটান পিছনে তাকায়। সাদা জামদানি, লাল ব্লাউজ, লাল হেজাব, লাল চুড়ি, অদ্ভুত সুন্দর লাগছে ওয়াসনাতকে। একদম মায়াবিনীর সাথে রূপবিনীও যোগ হয়েছে। পরি যাকে সাদা লাল মেশানো পরি লাগছে। অরিটান থমকায়, চোখ আটকে থাকে ওয়াসনাতের গালে, চোখে লাল চুড়ি ভর্তি, হাতে। ওয়াসনাত পাশ কাটিয়ে চলে যেতে নেয়। হাত টেনে ধরে অরিটান, নিজের বুকের শক্ত অংশে মিশিয়ে নেয়। কেঁপে ওঠে ওয়াসনাত, কেমন যেন শিহরণ জাগে মনে। অরিটান কানের পাশটায় মুখ নিয়ে ফিসফিস করে বলে। এতটা রূপবতী না হলেও পারতে পরিচয়। ওয়াসনাত লজ্জায় কুঁকড়ে যায়, সরে যেতে চায়, হাত মোচড়ায়। অরিটান নিজে থেকে ছেড়ে দেয়। ওয়াসনাত ছুটে পালায়। অরিটান হো হো করে হাসে, পাঞ্জাবির লাল পাশটায় হাত বোলায়। নিজের রুমের দিকে পা রাখতেই অরিটান ওয়াসনাতের গলার শব্দ পায়। কিছুক্ষণ আগেই ওয়াসনাতকে তার রুমের সামনে নামিয়ে দিয়েছে সে। কত সুন্দর সময় কাটিয়েছে তারা। জীবনের স্বপ্নের সময়গুলোতে এগিয়ে যাচ্ছে, সব যেন স্বপ্নের মতো অরিটানের কাছে। ওয়াসনাত গলা ফাটিয়ে আবার চিৎকার করে ওঠে। অরিটান কান খাড়া করে। হঠাৎ করে এই চিৎকারে আর্তনাদ খুঁজে পায় অরিটান। বুক জ্বলে ওঠে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। দ্রুত বড় বড় পা ফেলে ওয়াসনাতের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা বন্ধ, ওয়াসনাত ভেতরে। চিৎকারের শব্দে কান জ্বালা করছে অরিটানের, বুকে যন্ত্রণা হচ্ছে। এ কেমন অনুভূতি অরিটান জানে না। দরজা খুলতে বলে, চেঁচিয়ে ওঠে। দরজা খুলছে না ওয়াসনাত। অরিটান প্রচণ্ড ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে। ধাক্কা দিতে দিতে দরজা ভেঙে ফেলে। রুমের আশেপাশে সবাই বেরিয়ে আসে। তৌফিক সাহেব হতভাগ, মেয়ের রুমে যাচ্ছে কি? খোলা দরজা, মাদুলির হাতে ছুরি। ওয়াসনাতের ডান হাতে অনবরত একের পর এক টান দিয়ে চলেছে সে। মাদুলিকে পাগলের মতো লাগছে। কি সব বিড়বিড় করছে সে। ওয়াসনাত ছাড়াতে চাচ্ছে, কাঁদছে, আর্তনাদ করছে। অরিটান বাকরুদ্ধ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। পেছন থেকে অরূপ চিৎকার করে ওঠে, ছেড়ে দিতে বলে। অরিটানের হুঁশ হয়, দ্রুত দৌড়ে যায়, ছুরি টেনে নেয়, মাদুলিক বুকের একটু উপরে বসিয়ে দেয়। চোখ ভরা আতঙ্ক নিয়ে তাকায়। সাদা শাড়ি রক্তে লাল হয়ে আছে, ফ্লোরে কাচের চুড়ির ভাঙ্গা অংশ হামাগুড়ি খাচ্ছে। ওয়াসনাত লুটিয়ে পড়তে নেয়। অরিটান কোমর পেঁচিয়ে ধরে, লাল হাত, চারপাশে রক্ত। অরিটানের চোখ জ্বলে ওঠে। তৌফিক সাহেবের মাথায় হাত, তিনি ফ্লোরে বসে পড়েন। ওয়াসিকা জ্ঞান হারায়। সবাই নির্বাক হয়ে পড়েছে। অরূপ নিচেও বসে পড়েছে। মাদুলির বাবা দৌড়ে আসে, মেয়েকে টানতে টানতে বলে। আমার মেয়ে পাগল, ওর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আপনারা এটা কি করে করলেন? ছুরির আঘাত। অরূপ খেপে যায়, দ্রুত এগিয়ে এসে বলে। আপনার মেয়েকে তো খুন করব। মাদুলির বুকের উপরে ছুরি লেগেছে, তাই বেঁচে আছে। মেয়েকে টেনে বেরিয়ে পড়েছেন তিনি। অরিটানের সাদা পাঞ্জাবিও লাল হচ্ছে। ওয়াসনাথ হাত বাড়িয়ে বাড়িয়ে কলার ধরছে। অরিটান স্থির, বরফের মতো জমে আছে সে। কি হয়ে গেল ভেবে পাচ্ছে না। রক্তের দিকে তাকালো। এত রক্ত! অরিটান তো রক্ত দেখতে পছন্দ করে, তাহলে আজ কি হচ্ছে? অরিটান অনুভব করে সে কাঁপছে। এই রক্তে তার মাথা ঘুরছে, দুনিয়া অন্ধকার লাগছে। ওয়াসনাথের চোখ বুজে আসছে। অরিটান কাঁপা গলায় বলল, চোখ বন্ধ করবে না পরিচয়। ওয়াসনাথ চোখ খোলা রাখতে চায়। অরিটানের কণ্ঠ বসে গেছে, ভারী হচ্ছে গলার সব কথা, জমে গেছে গলায়। বুকের যন্ত্রণা বেড়েই চলেছে, চোখ জোড়া জ্বলছে। অদ্ভুত। অরিটানের চোখে পানি। নিজের চোখের পানিতে নিজে চমকে ওঠে অরিটান। সে তো কখনোই কাঁদে না, চোখ দিয়ে পানিই আসে না। তবে আজ কেন? অরিটানের সবুজ চোখ লাল হয়, নাক জ্বলে ওঠে, শরীর ঘামছে, কপালে বিন্দু বিন্দু থেকে অনেক বেশি ঘাম। ওয়াসনাথ শেষবার অরিটানের কলার ধরে বিড়বিড় করে বলে, আমি চোখ খোলা রাখতে চাই, আমি বাঁচতে চাই। অরিটানের সমস্ত শরীর কেঁপে ওঠে। কত মানুষই তার সামনে বাঁচকে চেয়েছে, কিন্তু তাদের দেখে অরিটান হেসেছে। কিন্তু আজ অরিটানের হাতে জামায় রক্ত আর রক্ত। অরিটানের চারপাশ চক্কর দিয়ে ওঠে, দুনিয়া ঘুরে ওঠে। সে বসে থাকতে পারছে না, হাত কাঁপে, পা কাঁপে। অরিটানের রক্ত সহ্য করতে পারছে না, নিজের চুল টানে, বলতে চায়, আর্তনাদ করে, এই রক্ত সরাও, কিন্তু বলতে পারছে না। সে পারছে না। অরিটান নিস্তেজ হয়ে যাচ্ছে। ওয়াসনাথকে দুহাতে জড়িয়ে নেয় সে। উত্তেজনায় শরীরের প্রতিটা অংশ কাঁপছে তার। ওয়াসনাথ চোখ বুজে নেয়, সে ক্লান্ত, আর চোখ খুলে রাখতে পারে না, সে পারছে না। অরিটান ফ্লোরে তাকায়। প্রিয়জনের রক্তে কি এমন করে কলিজা পুড়ে? অরিটানের শরীর জ্বলছে, নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। অরিটান জোরে নিঃশ্বাস নিতে চায়, পারছে না। সবাই অনেক কথা বলছে, অরিটানের কানে আসছে না। কান গরম হচ্ছে তার, ঝাঁঝা করছে কানের পর্দা, শরীর দুলে পড়ছে, কাঁদছে সে। শব্দবিহীন কান্না। অরিটান ওয়াসনাথকে নিজের কোলে শুয়ে দেয়, চিৎকার করে বলে,
অরিট্রান আর কিছু বলতে পারে না, চুল টেনে ধরে, পাগলের মতো চিৎকার করে। শেষবার চিৎকার করে অসেনাতের সাদা জামদানি শাড়ির একটা অংশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এত রক্ত, এত লাল। অরিট্রানের আর্তনাতে ঘর কাঁপে। ভয়ঙ্কর শব্দের সবাই বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। অসেনাতের চোখ বাঁধা, লাল কাপড়ে বেঁধেছে চোখ। সে বারবার হাত দিয়ে দেখছে সেই চোখের কাপড়টা। অবাক হয়ে মাথা এদিক থেকে ওদিকে করছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় অসেনাত। কে তার চোখ বেঁধেছে সে জানে না। অনুষ্ঠান শেষ হয়েছে মাত্র। রিমন আর রিমিকে বিদায় দিয়ে আসার সময় কেউ হুট করেই তার চোখ জোড়া বেঁধে দিয়েছে। অসেনাত কৌতূহলী হয়ে বলল, কে কে চোখ কে বাঁধলো? অরিট্রান পিছনে দাঁড়িয়ে হাসলো। অসেনাত চোখ খুলতে চাইল। হাত চেপে ধরে অরিট্রান বলল, তোমার আশেপাশে আমি ছাড়া আর কেউ কি আসতে পারে? অসেনাত কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর বলে, চোখ কেন বাঁধলেন? অরিট্রান হেসে দুহাতে অসেনাতকে কোলে তুলে নেয়। অসেনাত চমকায়, দুহাতে অরিট্রানের পাঞ্জাবি খামচে ধরে, ভয়ে চেঁচিয়ে বলে, আরে আরে, কি করছেন আপনি? কোলে কেন নিয়েছেন? অরিট্রান ঠোঁটে হাসি ঝুলিয়ে ফিসফিস করা গলায় বলল, ভালোবাসি তাই কোলে করে রাখতে চাই। অসেনাত কয়েক সেকেন্ড কি যেন ভাবে, তারপর হঠাৎ বলে ওঠে, বাড়ি ভর্তি মানুষ আছে, বাবা মা আছে, যদি দুজনকে এভাবে দেখে কি ভাববে সবাই? অরিট্রান বিরক্তি গলায় বলে। যা খুশি ভাবুক, আই ডোন্ট কেয়ার। অরিট্রান সিঁড়ি বেয়ে উপরে উঠছে। অসেনাত টের পাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে বলতে পারছে না। কৌতূহলী হয়ে ভাবছে সে। দুহার অরিট্রানের গলা জড়িয়ে আছে, মুখে একটা চিন্তার ছাপ। অরিট্রান অসেনাতের মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। ছাদের মাঝে দাঁড় করিয়ে দেয় অসেনাতকে। ঠান্ডা বাতাস গায়ে আসতে অসেনাত চমকায়, মনে মনে আওড়ায়, এটা কি ছাদ? কিন্তু ছাদে কেন আনবে? ঠান্ডা একটা কণ্ঠ কানে আসে। অরিট্রান বলে, আর যাই করি ছাদ থেকে ফেলে দিব না। অরিট্রান শব্দ করে হাসে। অসেনাতের চোখে লাল কাপড় সরিয়ে দেয়। চোখ ছোট ছোট করে অসেনাত চারপাশে তাকায়। চোখ যায় সামনের সুইমিং পুলে। লাল গোলাপের পাপড়ির মাঝে সাদা গোলাপে ইংরেজি অক্ষরে লেখা, মাই ফেয়ারি উইল ইউ ম্যারি মি। কিছু খুশি মানুষকে বাকরুদ্ধ করে দেয়, নিঃশ্বাসকে থমকে দেয় কিছু মুহূর্তের জন্য। অসেনাতের অবস্থা এখন ঠিক তাই। তার হাত কাঁপছে, পা কাঁপছে, চোখে জল জল করে ভাসছে সুইমিং পুলের উপরে ভাসমান কিছু ছোট ছোট ক্যান্ডেল। সাদা পাপড়িগুলো স্নিগ্ধ হয়ে লেপড়ে আছে লাল পাপড়ির ভাঁজে। অরিট্রান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি। দমকা একটা হাওয়া বয়ে চলে, সেই হাওয়ায় দোল খায় পানি, সাথে দোলে পাপড়ি। অসেনাতের কাঁপাকাঁপি অবস্থা দেখে অরিট্রান হাসে, হাসির শব্দ হয়। অসেনাত ভাষা খুঁজে, কি বলা উচিত, উত্তর কোনটা বেস্ট, হ্যাঁ নাকি ইয়েস নাকি ওকে। অসেনাতের কপালে বিন্দু বিন্দু ঘাম। অদ্ভুতভাবে সে ঘামছে। অরিট্রান অবস্থা বুঝতে পেরে এগিয়ে আসে, দুহাত বাড়িয়ে জড়িয়ে নেয়, মাথায় হাত বোলাতে বোলাতে হাসে। অসেনাত জড়িয়ে ধরে না, সে ঘোরের মাঝে আছে। অরিট্রান আস্তে করে বলে, উত্তর যে ভাষাই হোক, তুমি আমার হলেই হবে পরিজা। লাইট জ্বলতে অরিট্রানের বুক থেকে মাথা উঁচিয়ে অসেনাত তাকায়। কেউ আসছে দেখে সরে দাঁড়ায় সে। রিমিকে দেখে অসেনাত ভারী অবাক, চোখ বড় করে তাকায় সে। এক একে সবাইকে এদিকে আসতে দেখে অসেনাত অরিট্রানের দিকে তাকায়। অরিট্রান হাসে। অসেনাত অবাক গলায় বলল, রিমি, তুই না রিমন ভাইয়ার সাথে চলে গিয়েছিলি? রিমি লেহেঙ্গা উঁচিয়ে অসেনাতের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, তুই কি ভাবলি তোর এঙ্গেজমেন্ট মিস করবো? তাও আবার আমি? ইম্পসিবল। এঙ্গেজমেন্ট আমার? অসেনাতের অবাক গলা। তা না হলে আমার আবার হবে নাকি? সবাই হোক করে হাসে। অসেনাতের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। রিমি তার হাত টেনে ছাদের রাখা সোফায় বসায়। তৌফিক সাহেবের পাশে বসেছে অরহাম খান। চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠেলে দিয়ে তিনি বললেন, তৌফিক, তোমার মতামত জানার প্রয়োজন তো আর নেই। তৌফিক সাহেব ওয়াসিকার দিকে একবার তাকায়, তারপর হেসে মাথা নাড়ায়। অরহাম খান একটা বক্স বের করতে অরিট্রান বলল, আমি পরিয়ে দিই, আসলে হাতে ব্যথা পাবে তো। অরহাম হো হো করে হাসে। অসেনাত লজ্জায় মাথা নিচু করে। অরিট্রান হকচকিয়ে চারপাশে একবার তাকায়। সবাই মিটমিট করে হাসছে। অরিট্রান পাত্তা দিল না। চুড়িগুলো বক্স থেকে নিয়ে অসেনাতের হাতে পরিয়ে দেয়, তারপর আংটি পরিয়ে দেয় আঙ্গুলে। তৌফিক সাহেব এত কম সময়ে আংটি জোগাড় করতে পারল না, তার মুখটা একটু ছোট দেখালো। অরিট্রান বলল, আমি আংটি পছন্দ করি না। সম্পূর্ণ ঘটনা নিঃশব্দে গিলে নিল অরব। তার হাতে কিছুই ছিল না। এত দ্রুত সব ঘটেছে যে সব কিছু বুঝতেই পারল না হচ্ছেটা কি। অরিট্রান যে এত দ্রুত সব করে বসবে সে জানত না। অরূপের দিকে তাকিয়ে অরিট্রান ঠোঁট বাঁকায়, চোখ নাচিয়ে কিছু একটা বোঝে। অরূপ রাগে ফসফস করে। আকাশের চাঁদটা আজ যেন অন্য দিনের চাইতেও সুন্দর দেখাচ্ছে। বাতাসে মুগ্ধ গন্ধ। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে অরিট্রান। তার পাশে নিজের হাতের আংটি আর চুড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওয়াসেনাত। ভাবতে অবাক লাগছে পাশে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাগদত্তা। শীত শীত একটা বাতাস ভেসে আসছে।
অরিটন ওয়াসেনাতের শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দেয় ভালো করে। ওয়াসেনাত চোখ তুলে তাকায়, অরিটনও তাকায়। হাতটা নিজের হাতে নিয়ে বলে, আমার এখনো সব স্বপ্ন স্বপ্ন লাগছে। তোমার বাবা মেনে নিয়েছে, তুমি আমার হয়ে যাচ্ছ। সবই ভয়ঙ্কর স্বপ্নের মতো সত্যি পড়ে যা। ওয়াসেনাত অরিটনের বুকে হেলে দাঁড়ায়। অরিটন নিজের হাতের আঙ্গুলের ভাঁজে ওয়াসেনাতের আঙ্গুল ঢুকিয়ে নেয় আর এক হাতে বাহু জড়িয়ে নেয়। বুকের সাথে মিশিয়ে নিচ্ছে সে, যেন একটু ছাড়লেই পালাবে বহুদূর। দুজনের মাঝে কথা নেই, আছে নীরবতা। ভালোবাসা চুপি চুপি বাতাসের সাথে মিশছে, নিচের রঙে রাঙিয়ে দিচ্ছে দুজনকে, উষ্ণতায় ভরিয়ে দিচ্ছে দুজনের হৃৎপিণ্ডের শব্দতয়কে। ভালোবাসা স্নিগ্ধ ঘ্রাণে মিশিয়ে উজ্জ্বল রঙে ভাসিয়ে দিচ্ছে তাদের। হৃদয়ে হৃদয়ে হয় ভালোবাসার কথা, কথার মাঝে লুকিয়ে থাকে নিঃশ্বাসের উত্তাপ। অরিটন হাত সরিয়ে নেয়, পেছনে এসে দাঁড়ায়, ওয়াসেনাতের কোমর জড়িয়ে ধরে, কাঁধের কাছে নিজের চিবুক ঠেকায়। ওয়াসেনাত খানিকটা চমকায়। অরিটন আরো শক্ত করে চাপটে ধরে ওয়াসেনাতকে, মাতাল করা কণ্ঠে বলে, ভালোবাসি পরিজা। অরিটনের গভীর নিঃশ্বাস ওয়াসেনাতের হেজাব ভেদ করে গলার পাশে এসে ধাক্কা খায়। ওয়াসেনাত শিউরে ওঠে। অরিটনের দুহাতে নিচে ওয়াসেনাতের দুহাত। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অরিটনের নেশাতুল কণ্ঠ। ওয়াসেনাত চমকে পিছিয়ে ঘুরে তাকাতে চায়, কিন্তু পারে না। অরিটন চাপটে নেয় আরো। ওয়াসেনাত ভারী অবাক গলায় বলল,